আমার নাম কাবুল সৌরভ। কাবুল সৌরভ, বয়স কত হতে পারে ভাই? 40। আচ্ছা, শুরু করেন আপনি যেখান থেকে মনে আছে, যেভাবে বলতে চান। আসলে একটা গ্রামের বাড়িতে আমার একবারে নির্মবিত্ত একটা ফ্যামিলিতে জন্ম। বাবা কি করতো? বাবা ছিল একবারে সাদা সিধে সরল সোজা মানুষ, কৃষি। আচ্ছা, তা একেবারে সরল ছিল। কয় ভাই বোন ছিলেন আপনারা? আপনারা ছিলাম 6 ভাই বোন। 6 ভাই বোন। আপনার পজিশন? আমি 6 ভাই বোন সবারই ছোট। সবার ছোট আপনি? হ্যাঁ, লাস্ট ওয়ান। জি বলেন। আর আমরা যেহেতু 6 ভাই বোন, 3টা বোন আমি বোঝা দেওয়ার পর থেকে দেখছি আমার 3টে বোন বিয়ে দেওয়া। পরবর্তীতে আমরা 3টে ভাই। তো বাবা যাতে সরল সোজা ছিল, ইনকামটা কম ছিল, আর অভাব জিনিসটা লেগেছিল। তারপরে যাতে আমি ফ্যামিলি সবার ছোট ছিলাম, অভাব জিনিসটা দেখলেও আমি ওই জিনিস আমি বুঝতে পারিনি যে আমরা অভাবে আছি। আর লেখাপড়া যাতে আমার ফ্যামিলিতে বলতে কি আমাদের বাড়িতে লেখাপড়াটা কম, বিশেষ করে আমার ফ্যামিলিতে লেখাপড়া কেউ নেই, আমরা কেউ লেখাপড়া করতে পারি নাই, ভাই বোন কেউই। তো সেই যেহেতু অভাবের ভিতরে জন্ম, অভাবের ঘরে, অভাব অনাটনের ভিতরে বাবা মা, এবং 1 বছর ব্যবধানে আমার বাবা মা মারা যায়। 1 বছর আগে বাবা এবং 1 বছর পরে মা। তবে আমার মা কিছুদিন অসুস্থ ছিল, প্রায় 6 মাসের মতো। খুব ছোট ছিলাম, আমি বুঝতাম না। তো চোখের সামনে মরেছে। চিকিৎসার অভাব ছিল, যেহেতু সে সময় আমাদের জায়গা জমি যাওয়া ছিল, বাবা যেহেতু সরল সোজা ছিল। তো এই ফ্যামিলির টানতিতে অনেক সময় জায়গা জমি হাস্তা দামে বিক্রি করা হয়েছে অনেক সময়। ঠিক আছে, গ্রামে অনেক দাম, 1 হাস্তা দামে। যেহেতু সেই হিসেবে আমি বড় ভাই যখন মা বাবা তো মারা গেল, থেকে গেলাম 3টা ভাই, বোন তো আগেই বিধবা। তো সংসারে একটু দেখাশোনার জন্য একটু মহিলা তো প্রয়োজন আছে, রান্না বান্না বা। আপনার বাবা মা মারা গেছে তখন আপনার বয়স কত? 12-13। পড়াশোনা করতেন? না, আমি লেখাপড়া করিনি। কি করেন আপনি ওই সময়টাতে? ওই সময় আমি ছোট ছিলাম, খেলাধুলা, বাড়িতে টুকটাক খেলাধুলা করতাম। ওই যে বেশিরভাগ আমরা কাছের বেলগুলো ছিল ওইগুলো খেলতাম। মার্বেল খেলতাম, এইগুলোই। আর পোলাভানে আড্ডাবাজি করে সময় কাটতো। আমার মা একবারে যখন বিছনায় শোয়া, আমার যতদূর মনে পড়ে, থাকাকালে আমার মা মারা যাবে, যেহেতু বিছনা থেকে নিজে উঠতে পারে না, এরকম পর্যায়ে। তো ওই পর্যায়ে আমার বড় ভাইকে বিয়ে করানো হলো। আমার বড় ভাইটাকে বিয়ে করানো হয়েছে, এটা হলো আপনার পিরোজপুর জেলাতে। আচ্ছা। আমার বড় ভাই আপনার ইলিশ মাছের ব্যবসা করতো, ওইখান থেকে ইলিশ মাছ এনে আমাদের দিকে বেচতো, বিক্রি করতো। তো ওই সূত্রে আমার বড় ভাই বিয়েটা করা হয়েছে আপনার এই বরিশালে, পিরোজপুরে। তো প্রথম বিয়ে করার পরে যখন আমার ভাবিকে নিয়ে এসলো আমাদের বাড়িতে, তো মেলা মানুষজন, গ্রামের বাড়িতেও অনেক মানুষজন আসছে, দেখা করছে। তো আমার মা অসুস্থ, বিছনায় থাকাকালে সহজ অবস্থা আমার জিজ্ঞেস করতেছে, কি তোমার ভাবিকে পছন্দ হয়েছে? আমি কইছি হ্যাঁ হয়েছে। তা আমার যতদূর মনে পড়ে, আমার ভাবি আমার বাড়িতে আসার প্রথম একবার বেড়াই গেল, পরবর্তীতে বাপের বাড়ি চলে গিয়ে যাওয়ার পরে আরেকবার আসার পরে 1 সপ্তাহ থাকার পর আমার মা মারা গেল। আচ্ছা। রাত এই টাইমে 8টার দিকে 9টার দিকে মারা গেল আমার মা। মারা গেলে সারাতে আমার মায়ের গলা ধরে আমি শুয়েছিলাম। তো সকাল এইভাবে আমি সারা রাতে শুয়েছিলাম গলা ধরে। সকালবেলা মানুষের সাথে গলা ধরে? হ্যাঁ, আমি গলা ধরে শুয়েছিলাম সারা রাত। সকালবেলা তো আমার মার এখানে মানে ফুলে গেছিল, যে কবিরাজ, যে ওই সময় কবিরাজে কি দিছিল, এখানে বাটি লাগাই দিয়েছিল মরিচ পাতা, কি সরিষা কি জানি। তো গোসল করার সময় চামড়া এখানে কিন্তু ফুলে গেছে, পানি নামছিল সারা শরীরে, মুখে টুকে পানি নামার পরে। তো সকালবেলা যখন গোসল করালো, দেখলাম এখানে একটু চামড়া টামড়া শুলে গেছিল। আচ্ছা। মাটি টাটি দেওয়ার পরে তা যেহেতু আমি আর আমার যে ভাবিটা আমাদেরকে দেখতে পারতো না। আচ্ছা। বিশেষ করে আমাদের বলতে আমার ঘরের ভিতরে ছোট তো আমি, যেহেতু 3টে ভাই, আমি সবার ছোট, আরেকটা ভাই আমার বড়। আচ্ছা। তবে আমার ভাইটা খুব ভালো ছিল, আমার কোনো চাওয়া অপূর্ণ রাখে নাই, যেটা যখন চাইতাম দিত। এবং সার্বিকভাবে তখনও তো অভাব ছিল, তার ভিতর দিয়ে আমার ভাই অনেক আমাকে যেটা মুখ দিয়ে বলতাম সেটা আমাকে দেওয়ার চেষ্টা করতো, খুব ভালো জানতো। আচ্ছা। তো ভাবি ঠিক মতোই করতো না, ভালোবাসতো না, খারাপ দিক দিয়ে কাপড়ে চুপুরে। তো আমাদের এলাকার ভিতরে একজন প্রাইমারি স্কুলের মাস্টার আছে আমার গ্রামেই। তো ওনার বাড়িতে আমি থাকলাম। আচ্ছা। ওনার বাড়ি থাকলাম, ওনার গরু বছর রাখতাম, ওনার ছেলে মেয়েরা, ওনার প্রায় 6টা মেয়ে 1টা ছেলে। তো ওই মেয়েগুলো যখন ছেলে মেয়েগুলো সব সন্ধ্যার পরে লেখাপড়া করতো, আমি ওনার ফ্যামিলির সব কাজ করতাম, ফ্যামিলির বাজার সাজার, ঘরের গরু বাছুর। ছেলে মেয়েগুলো যখন লেখাপড়া করতো, তো ওই লেখাপড়া দেখে আমার মানে
এত যে খারাপ লাগতো কীভাবে বলতে পারবো না। আমি মনে চাইতো যে আমি লেখাপড়া করি, তারপরে ওদের পাশে আমি বসে থাকতাম, এরকম ওরা পড়তাম বসে থাকতাম। আজকে যতটুকু পড়তে পারি বা লিখতে পারি ওখান থেকেই আমার শেখা। আচ্ছা, আমি জীবনে স্কুলে যাইনি। তো এরপরে ওই আমি চাইতাম আমি পড়বো, তো ওই ঘরেই একটা মাদ্রাসার একটা হুজুর ছিল, লজিনে থাকতো। আমাদের গোপালগঞ্জ একটা নাম করা মাদ্রাসা আছে, গোহরডাঙ্গা মাদ্রাসা, জি, ওই মাদ্রাসা পড়তো। তো উনি আমার একদিন বলছো, তুই যদি মাদ্রাসা পড়িস তাহলে আমি করবো, চেষ্টা করবো, তোরে আমি ভর্তি করার চেষ্টা করবো, তোরে আমি লেখাপড়া খরচ টরচ সব আমি ব্যবস্থা করবো, তুই যদি পড়ালেখা করতে মাদ্রাসা পড়তে চাইস। তা ওনাকে ঠিক আছে, তো উনি বলছে না, তারপরে আর গুরুত্ব দেয় নাই। তারপরে আমি নিজের থেকে একটা নিলাম যে আমি মাদ্রাসা আমি পড়বো। তবে আমার এলাকা থেকে একটু দূরে গোপালগঞ্জের ভিতরেই জি, একটা মাদ্রাসা আমি ভর্তি হলাম অনেক কষ্ট করে। ভর্তি নিবে না, তারপরে মা বাবা নাই বলে আমি 3 মানুষ ভর্তি করলাম। তো ওখানে আমি 3 বছর লেখাপড়া করেছি। আচ্ছা, 3 বছরের ভিতরে কিরাতখানা শেষ, নাজরানা শেষ করে হেফজখানা কেবল শুরু করছিলাম। এর ভিতর যেহেতু আমার গার্জিয়ান ছিল না, লেখাপড়া ছোটো মানুষ, বয়স কম ছিল, জ্ঞানটাও অত বুঝতাম না। তো আমি ওই যেহেতু হেফজ লাইনে হাফেজ লাইনে লেখাপড়া করতাম, তো কয়েকদিন পর আমি মার সাথে পালাই চলে আসতাম ভয়তে, মারের ভয়তে, বিভিন্ন রকমের। কিন্তু লেখাপড়া আমার ভালো ছিল, আচ্ছা, অল্প কয়েকদিনে অনেক ভালো পড়তাম, সে ভয়তে যেতাম না। একদিন আমি তখন আমার বড় ভাই বেঁচে আছে, বড় ভাই আর বাড়ি আসলে তাই সব উনি জানতো, তো কয়েকদিন পর তো আমি বাড়িতে আসি, এটাই মনে করছে। তা আমি ওইবার আইসি আর যাই না, যাওয়া না যাওয়ার একটা কারণ আছে। আমি মাদ্রাসার আমার আরেকটা ছাত্র সহ মাদ্রাসার চাউল চুরি করে আমরা এই সার্কাস দেখতে গেছিলাম। আচ্ছা, তো সার্কাস দেখলি তো কেউ জানে না। তো 2-3 দিন পরে ছাত্র এক জায়গা হইলে তো একজন একটু কি করা গল্প টল্প করে, গল্প টল্প করায়, কেমনে কেমনে জানি 1 কান 2 কান একটু বাস্ট হয়ে গেছে। তো আমাদের যে হুজুরটা ছিল উনি খুব জাদরেল ছিল, এবং যদি শুনে তো আমরা সার্কাস দেখছি, কি দেশ কিসের সাথে বান্ধে পিটে পিটে আমি জানি না, শুধু আমার একটু মনে আছে একটা ছাত্র শুধু আলিফ লেলা দেখছিল, লজিনি ভাত খাইতে যাইয়া, ভাত দিতে একটু দেরি হয়েছে, তখন ওরা গিরিলের সাথে বান্ধে বড় ছিল, ওই দৃশ্যটা আমি দেখছি। তা আমি চিন্তা করলাম আলিফ লেলা দেখার কারণে যদি গিরিলের সাথে বান্ধে বড় হতে পারে আমাদের কি করবে। আমি ওই আমার একটা সাইকেল ছিল ভাই, আমার সাইকেলটা আমার ভাই আমার কিনে দিয়েছিল, আমি ওই সাইকেলটা নিয়ে আমার আর কিচ্ছু আনি না মাদ্রাসার থেকে, শুধু সাইকেলটা নিয়ে আমি মাদ্রাসা থেকে চলে আসলাম। 1 সপ্তাহের মতো হয়ে যাওয়ার পর আমার বড় ভাই বলতেছে, কি তুই মাদ্রাসা যাস নাকি? আমি কিছু না, ও মাদ্রাসা ভালো না, আমি অন্য মাদ্রাসা ভর্তি হব। ঠিক আছে, এইভাবে ঘুরতেছি। আর হাফেজ যেহেতু আমি নতুন হাফেজ হইতেছি, তো লেখাপড়া কিন্তু কিছুদিন হাফেজরা কিন্তু কিছুদিন বসা থাকলে কিন্তু ভুলে যায়। আচ্ছা, তা আমি আস্তে আস্তে ভুলে যেতেছি। আর কি করব অন্য মাদ্রাসা ভর্তি হইতে। আমাদের গ্রামে আরেকটা মাদ্রাসা একবারে নতুন মাদ্রাসা উদ্বোধন হয়েছে, কোনো হাফেজ ছাত্র নাই, কয়েকটা কিরাতখানা ছাত্র আছে, ওই মাদ্রাসায় আমি ভর্তি হয়েছি। মাসখানেক থাকার পরে দেখলাম যে এখানে থাকলে আমার লেখাপড়া কিন্তু ভুলে যেতেছি। ওখানে লেখাপড়া আনার হাফেজদের ভিতরে শুধু আমি একাই আছি ছাত্রের ভিতরে। তো ওখান থেকে আমি বাড়ির থেকে কিছু, আমার ভাই অনেক রাগারাগি করলো, অনেক বললো তোমার দ্বারা লেখাপড়া হবে না, তুমি আজ মার সাথে চলে এসে এনে উঠে যাও, ওখানে কয়দিন তাও। পরে আমি সাইকেলটা চুপ করে একজনের কাছে 400 টাকা বেচলাম। 400 টাকা বেচে, এটা 97 দিকের ঘটনা। তো আমি সাইকেলটা বেচে আমি বাঁশের থেকে পলাইছি, বাড়ির থেকে পলে গেলাম, কোথায় যাবো জানি না। তো আমি যাইতে যেতে আপনার খুলনা রূপসা, ওখানে তখন ব্রিজ হয়নি, খেয়াঘাট ছিল, এখনো আছে খেয়াঘাটে আমি সন্ধ্যার সময় মানে একটা মসজিদ আছে, ওই মসজিদে ঘুমাইলাম। রাত্রে আইরে মশা কামড় খেয়ে সকালবেলা উঠে আমি কোন দিক যাবো নিজেও জানি না। সকালবেলা নদী পার হইলাম, খেয়াতে পারে ওপর যাইয়া একটা রিক্সায় উঠলাম। আমিও রিক্সায় জিজ্ঞেস করলাম, ভাই এখানে আশেপাশে কোনো মাদ্রাসা আছে? উনি বললো হ্যাঁ আছে। তো উনি আমার একটা মাদ্রাসা, ওখানে একটা মাদ্রাসা আছে হাজী মালিক সাহেবের মাদ্রাসা খুলনার ভিতরে। তো ওখানে আলিয়া এবং হেফজ একসাথে, লেখাপড়া ততটা গুরুত্ব না, কিন্তু আমি প্রথম যেখানে ছিলাম ওখানে ভালো ছিল। তো ওখানে আমি 2-3 মাস পর্যন্ত ছিলাম। তো ওখানে সবচেয়ে বেশি ছিল কি, আপনার মাসের মিনিমাম করে হলো 25 দিন খতমের দাওয়াত আসে এলাকার থেকে। তাই আমি থাকবই, এতে কোনো নাই। তো খতমে ভর্তি যাইতাম। তবে ওখানে একটা বিষয় ছিল, ওখানে আমাদের খরচ লাগতো না কোনো সময় লেখাপড়া। আমরা যে খতম পড়তে যেতাম মানুষের বাড়িতে, আমাদের কিছু হাদিটা দিয়ে দিত, 4-5 জনে যাইতাম। আর খানার দানা সেই হাইফাই লেভেলের খানা, তো এই খানাগুলো খাওয়াইতো আমরা পড়তে। তো ওখান থেকে আমি 2 মাস 3 আমি আমার বাড়ি থেকে সবচেয়ে দূরে এই হলো সর্বপ্রথম খুলনা যাই।
তো আমার মনটা খুব কাঁদতেছে, মা বাবা তো ছোটোবেলা থেকে নাই, 1 বছর ব্যবধানে আমার বাবা মা কিন্তু মারা গেছে, বাবা মারছে আগে, মা মারা গেছে পরে। পরে চলে আসলাম ওইখান থেকে, আমি হুজুরে বললাম হুজুর আমার বাড়ির উপর এক চাচা সৌদি থাকে, তখন প্রথম অনেক আগের কথা, উনি শুধু 65,000 টাকা খরচ করে সৌদি গেছিল তখন, উনি আসবে শুনি আমি বাড়িতে আসবো, তা আসলাম, আসি দেখে উনি আসে নাই। তখন তোর মোবাইল ছিল না, যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। পরে বাড়িতে ঘুরতে তখন খুব সম্ভবত রোজার ঈদ, কোরবানির ঈদ, ঈদের টাইম আর কি। তো আমার চট্টগ্রামে আমার বড় বোনের মেয়ে থাকে, ভাগ্নি, চট্টগ্রামে, ওখান থেকেই ওর বিয়ে হয়েছে রংপুরে। তো জামাই এবং আমার সে ভাগ্নি চট্টগ্রামে থেকে আমাদের বাড়িতে গেছে, আমি ওদিক থেকে আসছি, একসাথে দেখা। তা আমার বড় ভাই বলতেছে তোমার দিয়ে লেখাপড়া হবে না, তুমি ওর সাথে চট্টগ্রাম চলে যাও। আচ্ছা। তো আমি চট্টগ্রাম চলে আসলাম আমার ভাগ্নির সাথে। তো চট্টগ্রামে এসে আমার ভাগ্নি তো গার্মেন্টস চাকরি করে, সীমিত বেতন, আর একবারেই নর্মালি একটা বাসায় থাকে। ভাগ্নি জামাইও ওরকম ছোট একটা চাকরি করে। তো ওই চাকরি করে আমি কি করব, আমার দিল একটা গার্মেন্টস তোয়ালে ফ্যাক্টরিতে, তোয়ালে ফ্যাক্টরিতে চাকরি করতেছে। আমার কাজটা ছিল তোয়ালে ভাঁজ করা। খুব সম্ভবত আমি মাসের ভাঙতি মাসে ঢুকছিলাম, তা আমার বেতন দিলে 600 টাকা। ওকে। 600 টাকা বেতন দেওয়াতে আমি চিন্তা করলাম, হাই এই 600 টাকা যদি আমি যাই পাইলাম, তো পুরো মাস করলে আমি 2000 টাকাই পাবো সর্বোচ্চ, এর বেশি তো আর আমি পাবো না, এ টাকায় আমার হবে না। তা আমি আর ওই চাকরিটা গেলাম না। পরে কি করব আমাকে যেখানে বাসা ছিল যে কলোনিতে, ওখানে একটা মাঝি ছিল, ডেলি কাজের সর্দার, আমার ওই দেশে মাঝি বলে। তো আর বললাম ভাই আমার কাজে নেন। একদিন ভাই আমার জীবনে প্রথম একবারে নরম শরীর, ঢালাই আমি জীবনে টানি নেই, ঢালাই টানতে গেলাম, আমার ঘেটিতে আমার শরীরটা এমনভাবে ব্যথা হয়ে গেছে, আমি কেউ ডাক দিলাম পিছনে ফিরে তাকাইতে পারি না। তো এখানে আমি আর কাজে গেলাম না পরের দিন। ওকে। তো পরে কি করব, ডেলি কাজে যাই ঠিকই, ঢালাই টানা যায়নি, এমনি যাতে পানি টুনি টানা বা একটু ইট টানা হাতে রাজ্য গালি আর কি হিসেবে। জি। তো আমি একদিন হোটেলে নাস্তা খাইতে গেছি এরকম 10-12টার দিকে, দুপুরে 10-11টার দিকে। তো একটা মেয়ে ছেলে আমাকে বলতেছে, এত অল্প বয়সে তুই এই কাজ পারিস, তুই করতেছিস, তুই হোটেলে চাকরি কর, তোর খাওয়া জায়গায় থাকবি, খাওয়া দাওয়া ভালো হবে, বেতন হবে, কাজও শিখতে পারবি। তো কথাটা আমার মাথায় রাখলাম, কথাটা আমি যুক্তি আছে, ভালো কথা বলছে যে আসলে। কিন্তু আমার পরে আমি একটা হোটেলে ঢুকলাম, আমি যে এলাকায় বাসা চট্টগ্রামে ইপিজেডের এলাকায়, আমি একটা হোটেলে ঢুকলাম। আমার বেতন ধরলো 30 টাকা, অর্থাৎ ডেলি 30 টাকা প্রতিদিন। আর খাওয়া তো একটা জিনিস, হোটেলে খাওয়ার কোনো ইয়া নাই, যা খাইতে পারেন, খাওয়ার কোনো সমস্যা নেই। তাহলে আমি একটা ওই দোকানে প্রায় 6 থেকে 7 বছর চাকরি করলাম। এই 6-7 বছর চাকরির বয়সে আমি কখনো বলি নেই ভাই আমার বেতন বাড়ান বা বেতন কত দেবেন। তার নিজ ইচ্ছেভাবে বাড়াইছে, নিজ ইচ্ছেভাবে রাখছে। আর থাকতে থাকতে এমন একটা পর্যায়ে চলে গেলাম, খুব ভালোবাসতো আমাকে, বিশ্বাস করতো। কোথাও গেলে ক্যাশের দায়িত্ব এবং দোকানের মূল দায়িত্ব, সব দায়িত্ব আমার কাছে বুঝে দিয়ে দিত। কিনা দেনা, আনা দেনা পাওনা সব, গ্যাসের বিল টিল, কারেন্ট বিল সব আমি নিজেও দিয়ে আসতাম অনেক জীবনে। খুব একটা বিশ্বাস করতো। আর ছোটোবেলার থেকে আমি খুব একটু জেদি ছিলাম এবং বিশ্বাসী ছিলাম। জেদি এবং বিশ্বাসী দুটোটাই আমার ভিতরে এখনও কাজ করে। তো আসলে এই যে বছরগুলো পার হয়ে যাচ্ছে, কখন দিয়ে কোথায় সময় চলে যাচ্ছে আমি বুঝছি না। এর ভিতরে আমার তখন তো মোবাইল ছিল না, তবে আমার এলাকার কিছু মানুষ আছে চট্টগ্রামের গার্মেন্টস চাকরি করে, কিছু আছে সরকারিভাবে নেভিতেও আছে কিছু। তো 2000 সালের দিকে আমার খবর আসলো এবং আমার ভাই, আমার বড় যে ভাইটা, ও বাড়ি আসলো আমার নিতে। আমার বড় ভাইটা নাকি অসুস্থ। কিরকম অসুস্থ? উনি নাকি কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, মাথা ব্যথা, ইয়ং বয়স, কেবল 2টা মেয়ে অলরেডি হয়ে গেছে, ওনার আর একটা মেয়ে ওনার পেটে, ঠিক আছে, 2টা মেয়ে অলরেডি হয়ে গেছে। এই টাইমে আমাকে নিতে আসছে। তো ওই সময় কি বলবো, আমি যে বাড়ি যাব, আমার কাছে গাড়ি ভাড়ার টাকাটা পর্যন্ত নাই। ওই সময় তো ডেলি বেতন দিত, খাইতাম, এদিক সেদিকে একটু ঘুরতাম, এটা করতাম, ওটা করতাম, ছবি টবি তুলতাম। আমার একটা ছবি তোলার নেশা ছিল, ছবি তুলতাম বেশি। আমি ছবি টবি মানে সিনেমা দেখতাম না, আমি ছবি তুলতাম স্টুডিওতে যাইয়া। ছবি তোলার খুব একটা নেশা ছিল আমার, বিভিন্ন বয়সে বিভিন্ন ছবি এখনো আছে, আমার মোবাইলেও আছে। তো আমি যাই, আমার এত রিকোয়েস্ট করলো তুই আয়। আমি আমার ভিতরে কাজ করতেছে কোনটা, যে আমি যাব, আমি বড় ভাইরে দেখতে যাবো, অসুস্থ সে, হ্যাঁ দেখা করে আসবো,
হ্যাঁ দেখা করে আসবো তার তার জন্য কিছু ফল ফ্রুট নিয়ে যাবো, কিছু টাকা পয়সা নিয়ে যাব, কিছু কেনাকাটা করে দেবো। তাই যদি আমি না পারি তা আমি খালি একটা শরীর নিয়ে যাই কী করব। এই জন্য আর আমি যাইনি। আমার খুব আর ওই যে গেলাম একটা জিনিস, আমি যেটা একবার মুখ দিয়ে আমি হ্যাঁ বলছি ওইটা আমাকে দেওয়ার না কেউ না বলাতে পারে না, আর যেটা না বলছি ওইটা আমাকে দেখে হ্যাঁ বলাতে পারে না। এই যে আমি ছোটোবেলার থেকে এরকম একটু জিদি টাইপের, আমি যাবো না বলছি যাবোই না, যাই নেই। তো আমার ভাই মারা গেল, আমার কাছে মারা যাওয়ার 22 দিন পর খবর আসলো। ঢাকাতেও আনছিল, ঢাকা নিয়েও চিকিৎসা করাইছে ওনাকে। আমার কাছে তো ঢাকা আনছে, তুই ঢাকা এসে দেখে যা। আর আমার ভাই চোখে ইয়ং মানে আপনি আপনার ভাই মারা গেছে, আপনি সামনাসামনি দেখেন নাই? না। ওকে। তো আমাকে একটা আমার ভাই মারা যাওয়ার আগে শুধু আমাকেই ডাকতো, আমাকে যাওয়া উচিত ছিল। আমার আমার খুব ডাকতো, আমার বলতো, চোখে দেখতো না তো, খালি আমার তো বাড়ির মানুষগুলো আরে ধরাই দিত, এই যাইছে ধর, তা খালি মাথা পেট সারা শরীর হাতাইতো। হ্যাঁ, আর আমাকে খুব ডাকতো। তো এই আমি মারা যাওয়ার 22 দিন পরে আমার কাছে আমার চাচা নেবি চাকরি করে, উনি আমার কাছে খবর বললো এরকম তোর ভাই মারা গেছে। 22 দিন পরে খবর বললাম মারা গেছে। তারও 2-3 দিন পরে আমি বাড়িতে আসলাম, এসে কান্নাকাটি করে কিছুদিন বাড়িতে সপ্তাহ থেকে আবার আমি চট্টগ্রাম গেলাম। তো ওই হোটেলের চাকরি কিন্তু খাইয়ে দিয়ে আমি শরীরে ঠিক আছি, মূলত আমি 5টা টাকা আমার কাছে থাকে না। যে বেতন দেয় ওই একটু এটা ওটা কিনি, শখের জিনিস কিনি, একটু ছবি টবি তুলি। আর আমার এলাকার ভিতর থেকে অনেক মেয়েরা মাঝে মধ্যে যাইতো গার্মেন্টস চাকরি করার জন্য। তো বেশিরভাগ ওরা আমাদের এসেই দিত। এসে একজন বলতো ভাই আমি বৃষ্টির কারণে অফিসে যাইতে পারি না, আমার ছাতি লাগবে, দেখা যায় একটা ছাতি কিনে দিছি। কেউ এসে বলছে ভাই আমার জুতা নাই, কেউ এসে বলছে আমার কাগজপত্র রেডি করতে হবে, ডাক্তারের সার্টিফিকেট বাইর করতে হবে, মানে বিভিন্ন রকমের হেল্পের জন্য আমার কাছে আসতো। তা আমি যারা যতদূর সম্ভব আমি চেষ্টা করতাম, ঠিক আছে, ঘর ভাড়া দিয়া হোক, টাকা পয়সা দিয়ে আমি সার্বিকভাবে সহযোগিতা করতাম। তো এর ভিতরে আমার এক চট্টগ্রামের এক হোটেলের ম্যানেজার, উনি কক্সবাজার দোকান দিয়েছে, ওখানে আমাকে নিয়ে গেল। তো ওই হোটেলে যত চাকরি করতাম, কিন্তু আমার মাথার ভিতরে সবসময় একটা জিনিস কাজ করতো কি, যে আমি বড় কিছু করব, কিন্তু লেখাপড়া তো আমার নাই। আমি যাও 3 বছর পড়ছি, মাদ্রাসায় না পড়ছি, আর বাংলা তো পড়িনি, কিন্তু কিভাবে বড় হবে এটা আমি জানি। বড় আর আমার যেহেতু আমার বাবা মা মারা যাওয়ার পর আমার বাবাকে কবর দেওয়া হয়েছে এক জায়গা, আমার ভাইকে কবর দেওয়া হয়েছে এক জায়গা, আমার মাকে কবর দেওয়া হয়েছে আরেক জায়গায়, 3 জায়গায়। তো আমার ছোটোবেলার থেকে আমার ভিতরে একটা ইচ্ছা ছিল যা, আমি সব অবহেলার মাঝে বেড়ে ওঠা হয়েছে। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা আমি একটা অনাথ আশ্রম করব এবং কবরস্থান করব দেশে, এরকম আমার ইচ্ছা। আমি আজকে এফএম রেডিওতে আমার জীবনে এই গল্পটা আমি জীবনে কাউকে শেয়ার করিনি, আজকে প্রথম আমার মনে থেকে বলতেছি। আমি একটা কবরস্থান করব এবং একটা অনাথ আশ্রম করব, এই কাজটা আমার ভিতরে কাজ করতো। কিন্তু এটা করতে হলে আমার নিজের আর্থিকভাবে সচ্ছল হতে হবে। সেই সচ্ছলটা আমি কীভাবে করবো, নিজে আমার কিন্তু নাই জায়গা জমি, নাই টাকা পয়সা, কিন্তু এটা আমাকে কর্ম করে উপার্জন করতে হবে। এই জিনিসটি আমি খালি মানে রাত্রে কিন্তু আমি ঠিক মতো ঘুমাইতে পারতাম এই টেনশনে, কী করি, কী করা যায়। তো পরে আমি আমার এই চট্টগ্রাম থেকে আমি যা এক ম্যানেজার, হোটেল ম্যানেজার, উনি আমাকে বললো সৌরভ আমি কক্সবাজার একটা দোকান নিয়েছি, তুই যাবি? তা আমি চিন্তা করলাম কক্সবাজার তো মানুষ টাকা পয়সা খরচ করে দেখার জন্য যায়, আর আমি ওখানে যে টাকা পয়সা ইনকাম করবো, তো চলেন যাই। ওনার সাথে আমি যাই, 4 মাস ছিলাম। 4 মাস থাকার পর আমি বললাম ভাই আমি তো দেশে যাবো, ঘুরে আসি, আবার আসবানি। তো আমি যেহেতু চট্টগ্রাম কক্সবাজার থেকে আসতে আগে চট্টগ্রাম আসতে হয়, তারপরে এদিকে আসতে হবে। তা ওখানে আমার ভাগ্নি তো আছে চট্টগ্রাম, তা আমি চিন্তা করলাম কক্সবাজার এসে আমার ভাগ্নির সাথে যাইতে একটু দেখা ঘুরে যাই। আমি গেছি আমার ভাগ্নির সাথে দেখা করতে, আমার ভাগ্নি আমাকে বলতেছে এর ভিতরে একটু কথা আমি বাদ রেখে গেছি, যেহেতু আমার বাবি আমাকে কিন্তু ভালোবাসতো না কখনো, খাওয়া দাওয়ার দিক দিয়ে, পোশাক আশাক, সার্বিকভাবে জ্বালা যন্ত্রণা হতো, মানে এক কথায় সৎমের যন্ত্রণা কি তা আমি পাইছি। আমি পরের বাড়ি বাবির কারণে, আর আমার ভাই আমাকে কিছু দিতে চাইলেও দিতে পারতো না বাবির কারণে। আচ্ছা, আড়ালে দিত, কিছু দিলে আড়ালে দিত। তো আমার ভাইটা যখন মারা গেল, এই ভাই থাকাকালীন থেকে আমি আমার বাবির সাথে প্রায় 5 বছরের মতো আমি কথা বলিনি, 5 বছরের মতো কথা বলিনি, এবং মারা যাওয়ার পর 3 বছর তো দেখাই হয় নাই, টোটাল 8 বছর কথা বলা হয়নি। যেহেতু ওই যে আমি চট্টগ্রাম থেকে যখন যাইতাম সীমিত ইনকাম করতাম, তো আমার ভাই যেহেতু আরেকটা আছে বাড়ি, ওর ওই ভাই 2 ভাইয়ের বউ ছেলে মেয়ে, তো আমি যতদূর সম্ভব দুইজনের ছেলে মেয়ের জন্য কিছু নিতাম। তো আমার বড় ভাবে একদিন আমার কি একটা কথা নিয়ে আর কি কথা কাটাকাটি হলো, তখন আমি রাগ হয়ে বলছিলাম, মানে আয়না দিয়ে মুখের উপর বাড়ি দিতে গেছিলাম, বাড়ি দিনই
তখন আমি রাগে বলছিলাম, একদিন আমার পাও ধরে তোমার কানতে হবে, দেখবা সেদিন তোমার আল্লাহ কইলেও আমি তোমার ক্ষমা করবো না, এরকম ভাবে বলছিলাম আমি। তো আমি কক্সবাজার থেকে আমার বাগনির বাসায় আসলাম। আসার পরে আমার বাগনি আমাকে বলতেছে, মামা হ্যাঁ আমার বড় মেয়ের নাম হচ্ছে নূপুর, মামা নূপুরই মারে কিন্তু দেখছি। হ্যাঁ ধরু নূপুরই মারে দেখছিস? আমি ওর কথাটা গুরুত্ব দিই নেই। তা আমি বাড়ি আসার পরে আমার বাড়ির উপরে একটা বোন বিয়ে দেওয়া আছে বাড়ির উপরে। আমার ওই বোনটার কাছে আমি এখনো যেয়ে গেলে ওই বোনের কাছেই থাকি, বোনের কাছেই উঠি। তো ওই বোনের যে বললাম চলো নূপুরকে একটু দেখে আসি। আমার ভাই মারা যাওয়ার পরে আমার ভাবিকে ওনার ভাইয়েরা ওনার বাপের বাড়ি নিয়ে চলে গেছে, এখানে রাখে নাই, আমাদের বাড়ি রাখে নাই, নিয়ে চলে গেছে। উনি হচ্ছে কি ওনার এলাকার মেয়েদের সাথে কেমনে ভাব করে উনি চট্টগ্রামে আসছে, এটা তো আর আমি জানি না বা আমার কেউ জানেও না। আমার ভাগ্নি যে দেখছে এটা বাস্তব, কিন্তু আমি ওটা গুরুত্ব দিই নাই। আমার বোনের বলছে চলো একটু সে নূপুরকে দেখে আসি গিয়া। তো বাড়ি গেছি। তখন আমার ভাই মারা যাওয়ার 3 মাস লাস্টে যে মেয়েটা ছোট মেয়েটা গর্ভে ছিল, যেটা 3 মাসের রাইখা মানে জন্মের 3 মাস বয়সে মারা যায় ছোট মেয়েটা। তা আমি যে যখন গেলাম 3 বছর পরে, ছোট মেয়েটা হাঁটতে পারে, কথাও বলতে পারে এবং খুব চালু। তো ওখান থেকে 2-3 দিন বেড়াইয়া চলে আমি আবার চট্টগ্রাম চলে আসলাম। চট্টগ্রামে আইসে তখন তো আমার কাছে মোবাইল না, আর তো মোবাইলে ততটা ছিল না। তখন আমি খুঁজতে লাগলাম ইপিজেডের লক্ষ লক্ষ মানুষ ছুটি হইলে প্রায় 4-5টা গেট, কোন গেট দিয়ে বার হয়, কোথায় দিয়ে বার হয়, আমি কেমনে খুঁজবো। তারপর আমি বসে থাকতাম, প্রায় বিকেলবেলা হলে বসে থাকতাম। একদিনকে রাত 11টা পর্যন্ত বসে রয়েছি, দেখিনি আর। এমনি উনি শুধু এতটুকু ধারণা আছে, ওখানে একটা জায়গার নাম আছে কলসি দিঘির পাড়, ওই রোডে থাকে। তা আমি ওই রোডের মুখে দাঁড়ায় থাকতাম, আবার চিন্তা করতাম নূপুর মারা তো 3 বছর দেখি না, তোকে বোরকা পরে নাকি শাড়ি পরে। হ্যাঁ ভাবির 3 বছর দেখি না। তো আমি এই চিন্তা করতাম আর দাঁড়ায় থাকতাম। একদিন দেখি হঠাৎ করে সেলোর কামিজ পরে অবস্থায়, উনি তো বাড়িতে শাড়ি কাপড় পরতো, আসতেছে। তা আমি ওনাকে দেখে দূরে থেকে আমি একটু ঘুরিয়ে দাঁড়ালাম। তো ওনার পিছে গেলাম, উনি কোন দিক যায়। তো ওনার কলমটা আমি চিনলাম, কোন বাসায় যায় সেটা আমি ফলো করলাম। পরবর্তীতে আমি যাওয়ার পরে উনি আমার দেখে কান্দিয়ে দিছে, গলা জোড়া ধরে অলরেডি কান্দিয়ে দিছে কলোনির ভিতরে। 2-4 মানুষ জমাই গেছে, কি হয়েছে। পরে আমিও কান্নাকাটা, সেও কান্নাকাটি করে। তো ওনার সাথে দেখা হওয়ার পরে আমি আর কক্সবাজার গেলাম না, আমি চট্টগ্রামে থেকে গেলাম। অথচ আমার কক্সবাজার যাওয়ার কথা ছিল। তা আমি ওনাকে বললাম তোমার চাকরি করা লাগবে না, বাড়ি যাও, ছেলেমেয়েগুলো দেখো, আমি যতটুকু সম্ভব আমি তোমাদের হেল্প করব, আমি বললাম। ভাবিকে বলতেছি। আচ্ছা। তা ভাবি আমাকে বললো যে ঠিক আছে বাড়ি যাবো, ছোট ছোট মেয়েগুলো রাখি আসছি, ওকে কই আসছি যে তোকে নিয়ে কানের টানবো, নাকের টানবো, এনবো সে এনবো, এখন খালি এতে যাবো কিভাবে। তখন আমি ওনারা আলাদা একটা বাসা নিয়ে দিলাম। আমি এটাও বললাম যে তুমি তো চট্টগ্রাম, আমরা এত মানুষ থাকি, আমার বোনেরা থাকে, স্বাস্থ্য বোন, খালাতো বোন, অমুক তমুক, আমার বাগ্নি থাকে, তুমি আমার মানুষের কাছে থাকবা কেন। আলাদা একটা বাসা নিয়ে দিলাম। পরে আমি হোটেলে চাকরি করি এবং আমার ভাবি গার্মেন্টসে চাকরি করে, আর আমি হেল্প করি যতটুকু সম্ভব। এই যে মেয়েদের খাতা কলম, কাপড় চোপড়। মেয়েরা কোথায় থাকে? মেয়েরা বাড়িতে। কয় ছেলে মেয়ে ছিল আপনার? মানে 3টা মেয়ে ছিল। মানে আপনার বড় ভাই যিনি মারা গেছেন ওনার 3টা মেয়ে ছিল। পরে ভাবি হেল্প করেন আপনি? হেল্প করে যখন যেটা লাগে, টাকা পয়সা দিয়ে, সাবান সুটা দিয়ে, বা ছেলে মেয়েদের জন্য কাপড় চোপড় সব দিকভাবে যথেষ্ট। তারপরে এইভাবে তো আমার এলাকাতে আমার এলাকার মেয়েরা তো আরো থাকে। তো মাঝে মধ্যে আমার এলাকার আমার চাষিরা বা আমার পাড়া প্রতিবেশী বেড়াইতে যায়। তো গ্রামের মানুষ তো গ্রামে একটা শোভন হয়ে গেল যে আমি নাকি নূপুরি মারে বিয়ে করছি। তা আমার বোন আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে যে তুই নাকি নূপুরি মারে বিয়ে করছিস। তা আমি বললাম কি না, বিয়ে করলে তোমাকে জানাবো, আমি এতটুকু বললাম। আর বিয়ে কর্ম কে? তখন আমারও কিন্তু বিয়ে করার মন মানসিকতা নাই, আমার ভাবিরও কিন্তু আমার সাথে বিয়ে এরকম না। তো একদিন আমি ভাবিকে বলতেছি তুমি বাড়ি যাও, আমার জীবন গায়ে রক্ত থাকতে যত যা লাগে আমি তোমাদের সারা জীবন তোমাদের পাশে থাকবো। তো আমার ভাবি আমাকে একটা কথা বললো, গুরুত্বপূর্ণ কথা। উনি আমাকে যে কথাটা বললো সে কথাটা হলো, ঠিক আছে আমিও জীবনে বিয়ে করার ইচ্ছা নাই, তো তুমি যদি আমার হেল্প করাবে এইভাবে, আজ হোক আর 5 বছর পর তোমার বিয়ে করতেই হবে, অন্যখানে যাহানি করে করবা। আর এইভাবে যদি তুমি আমাকে হেল্প করতে থাকো, মেয়েগুলো যখন বড় হবে ওদেরকে বিয়ে দিতে হবে,
তখন সমস্যা হবে। মানুষ কলঙ্ক দেবে, মিথ্যা অপবাদ দেবে যে চাচা বিয়ে করে নাই, ওর মার সাথে থাকতো, এই সেই বিভিন্ন রকমের কথা টথা বলবে। তো কথাটা আমি মাথায় রাখলাম এবং চিন্তা করলাম কথাটা তো বাস্তব এক। আর আমি আরও একটা জিনিস চিন্তা করলাম যে জীবনে সবার কপালে বিয়ে শাদী হয় না, সবার বিয়ে হয় না, সবাই বিয়ে করে না, সবার জন্য সংসার ধর্ম আসে নাই, এরকম একটা নিজে চিন্তা করলাম। কত মানুষ তো বিয়ে না করে সংসার জীবনটা কাটাই দিছে। তো আমি করলাম, মনে মনে চিন্তা করলাম যাক আমার জীবনে বিয়ে শাদী নাই, এইটা মনে করি আমি কি ভাই বউ বিয়ে করা শুধু মেয়েদের জন্য। আর আমি আরো একটা জিনিস চিন্তা করলাম, আমার ভাই আমাকে বারবার বারবার দেখতে চেয়েছিল, হয়তো যদি আমি আসতাম আমার ভাইয়ের সামনে, উনি এতটুকু বলতো যে আমার মেয়েগুলো তুই দেখিস, এ কথাটা আমাকে নিশ্চিত বলতো। ওই কথাটা মনে রেখে আমি আর চিন্তা করলাম এই মেয়েদের কারণে আমি ভাই বউকে বিয়ে করা। অথচ যেভাবে আমাকে বাড়ি এসে ল্যাংটা দেখছে। বিয়ে করার পরবর্তীতে আমি বিয়ে করলেন আপনি? বিয়ে করলাম। বিয়ে করার এনে আরও অনেক কথা আছে, সংক্ষেপে করলাম। বিয়ে করার পরে এখন 3টে মেয়ে তো আছে, আমার আর ছেলে মেয়ের দরকার নাই। তা আমি চিন্তা করতেছি যে বিয়ে ছেলে মেয়ে 3টাই তো মেয়ে, আজ হোক 10 বছর 15 বছর পর বিয়ে দিতে হবে, পরের বাড়ি চলে যাবে, ঘরটা শূন্য হয়ে যাবে। তা আমি চাইছিলাম যে আমাদের একটা ছেলে হোক, ঠিক আছে, এই চিন্তা ভাবনা যে একটা ছেলে হোক। তো বিয়ে করারও প্রায় মনে হয় 4 বছর পরে আমার একটা মেয়ে হয়েছে। তো মেয়েটা হওয়ার যখন পেটে আসলো, আমি নাম রাখলাম, আমার বড় ভাইয়ের নাম যেহেতু ছেলে জাকির শেখ, আর বড় ভাই তো যেহেতু ছেলে মেয়ে নাই, তা আমি চিন্তা আমার ছেলে হবে। তা আমি নাম ঠিক করে রাখলাম। আর আমার নাম যেহেতু সৌরভ, আমি নাম রাখলাম আখির সৌরভ। ছেলেটার নাম, ছেলেটা হয়ও না এখনো, আখির সৌরভ নাম রাখা। এবং হইতে হইতে আমি তখন চট্টগ্রামে একটা প্রতিষ্ঠানে চাকরি করি, এই গাড়িতেই। তো আমি গর্ভাবস্থার লাস্ট ফিনিশে আমার কিন্তু চট্টগ্রাম ছিল। আপনি যে বিয়ে করলেন এটা পরিবারের মতামত ছিল, সবাই রাজি ছিল? পরিবারের মতামত বলতে ছিল কি বলতে, আমার তো মা বাপ নাই, ভাই বোনের মতামত। আর ভাই বোন তো যার যার সংসারে, যার যার ফ্যামিলি নিয়ে, ছেলে মেয়ে নিয়ে। তো এখানে মতামত বলতে বিয়ে করবো এটা আস্তে আস্তে একটু একটু জানাজানি হয়েছে। বাড়িতে আছে 2-3টে বোন, একটা ভাই, তাও যার যার স্বামীর বাড়ি, যার যার সংসার। তো এখানে ওরা চিন্তা করলো এই যে ও যখন একবার মুখ দিয়ে কইছে, আমরা মাঝখানে মানা করে শত্রু হয়ে লাভ নাই, ওদের চিন্তা ধারণা এটা যে আমি দেখবো যেটা কই সেটা আর হয় না। তো বিয়েটা আর মানা করলেও আমি বিয়েটা করতামই। কেন করতাম? আমার ভাই আমার জীবনে যে ভালোবাসাটা দিয়েছে, আমার ভাইয়ের ভালোবাসার গল্পটা যদি আমি আজকে বলতে যাই, সারা রাতেও শেষ হবে না। আমাদের এলাকায় মানুষ দূরে কাজ করতে যায়। আমার ভাই যখন দূরে কাজ করতে, আমার পাশে বাড়ির দোকানদারকে বলে যেত যে আমার ভাই, আমার কথা যে আমার ভাই যে তোকে দোকানে যদি কোনো সময় আসে, যা চাই দিয়ে দিবি, আমি 80 টাকা দেবো। হ্যাঁ, এরকমভাবে সার্বিকভাবে আমি মাদ্রাসা, আমার একটা লজিন দূরে ছিল বলে আমি একদিন এসে বললাম, ভাই আমার লজিন দূরে হাইটে যেতে, আমার ভাবি ওই একদিনের ভিতরে আমার সাইকেল কিনে দিয়েছে। এবং ছোটোবেলায় আমার ভাই বাজার করতে গেলে, মানে বাজার প্রয়োজনে একটা কম আনতো বা একটা বাদ দিয়ে এলিও, আমার জন্য কিছু একটা আনতোই। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আপনি বিয়ে করেছেন, ভালো কথা। তারপর কি হলো? তো বাচ্চা কাচ্চা হলো? শুধু ওই ভাইয়ের ওই কথাটা চিন্তা করে আর ছেলে মেয়েদের কথা চিন্তা করে, জানি যে ছেলে মেয়েগুলো বড় হবে, লেখাপড়া খরচ বাড়বে, সংসার হবে, জামাইজন হবে, তাদের যত্নের ব্যাপার স্যাপার আছে, এই নানান চিন্তা করে আমি কিন্তু এই ভাই বউটা বিয়ে করা। এবং আমারও একটা মেয়ে হলো। আমার মেয়েটার নাম পরে যাতে মেয়ে হলো, আখির সৌরভ তা রাখা যাবে না, পরে আমি রাখলাম আখি সৌরভ, শুধু আখি সৌরভ। যাই হোক, মেয়েটা খুব চালু এবং চঞ্চল। আমার এই তারপরে বিয়ে করে সংসার করে এখন আমার মাথার ভিতরে কাজ করতেছে এই আমি কি করব। আমার বিয়ে করার পরেও কিন্তু আমার চাকরি করছে, আমার সে বাপি চাকরি করছে গার্মেন্টসে, এবং মেয়ে পেটে থাকাকালীনও চাকরি করছে। এবং মেয়ে বাড়িতে হওয়া 2 বছরের পরেও যে আবার কিছুদিন চাকরিও করছিল, কিছুদিন পরবর্তীতে একবার করে না। তো আমি যখন আমার মেয়ে বিয়ের পরপরই আমি চিন্তা করলাম আমার মেয়েগুলো বিয়ে দিতে হবে। এখন তো আমার 4টে মেয়ে, আমি 4টে মেয়ে সবসময় বলি, কেউ যদি জিজ্ঞেস করে আমার 4টে মেয়ে, ঠিক আছে, এবং আমার মেয়েগুলো বিয়ে দিতে হবে এবং এর খরচ আছে। আমি যে হোটেলে চাকরি করি, এই চাকরি করে আমি মেয়ে বিয়ে দেওয়া বা এদের যত্ন করা সার্বিকভাবে আমার সমস্যা হয়ে পড়বে। আর যেহেতু আমার গ্রামের বাড়িতে আমার তেমন জায়গা জমি, কারণ আর আমার আর্থিক বলতে আমার খাইতে যে ইনকাম করতে পারি পরিশ্রম করে, এইটা ছাড়া আমার আর কোনো ইয়া নাই। আমার কিন্তু জায়গাও নাই। আর আমার ওই যে ভাই বউ যে আমার ভাই মারা যাওয়ার পর ওনার মা বাবা দেশে নিয়ে গেছিল, এখনো কিন্তু উনি সেই দেশেই থাকে, আমি ওইখানে যাই এবং ওই বাড়িতেই থাকি। আমার কিন্তু বাড়ি আমার এখনো কিন্তু কোনো ঘরে নাই।
আর জায়গা তো নাই বললেই চলে। যে জায়গা আছে, আমার একটা ভাই আছে, উনি থাকে, ওর দুইটা ছেলে বিয়ে করছে অল্প বয়সে। এই উড়াই থাকে কুড়ি মুড়ি এরে, ওদের ভিতরে আমি এবার কোহানে যাব এইভাবে। তো আমি আমার পরিবর্তন কি, আমি পরিবর্তন যে করবো এই মাধ্যমটা আমি পাই না। আমার নিজে পরিবর্তন হবো কীভাবে, ইনকাম সোর্সটা কীভাবে বাড়াবো। সোয়েটার মেশিন 1 মাস বসে শিখলাম বাইরে টাকা দিয়া। ওকে, শেখার পরে আমি সোয়েটার চাকরি নেবো ঘুরতেছি, কিন্তু চাকরিও হচ্ছে না এদিকে। এটা তো আমি টাকায় দিয়ে শিখছি, আর ওইটা আমার তেমন একটা রানিং না ততটা। ওইটাও আমার আস্তে আস্তে ভুলে যেতেছি। সোয়েটারের কামটা একবারে কুড়িয়া কাম, মহিলাদের কাম, আমার মাথা ঘরে দেখলি। যাই হোক, তারপরে শিখলাম। এর ভিতর দিয়ে একটা লোকের সাথে আমার পরিচয় হলো, উনি নাকি লরির ড্রাইভার। এক পর্যায়ে জানতে পারলাম উনি আমার এলাকার, মানে আমার এলাকার বলতে আমার একই ইউনিয়নের। ওকে, তো ওরকে আমি বললাম যে আমার একটা গাড়িতে চাকরি দিয়ে দে। তো আমাকে কথা বলো চাকরি দিতে রে, কিন্তু থাকতে পারবি না রে, টিকতে পারবি না রে। আমি কে টিকতে পারবো না কে? কয় যেমন ঘুমের কষ্ট, না খাওয়ার কষ্ট, বৃষ্টি রোদ শীত, এমন কোনো কষ্ট নাই যে মোটর লাইনে তুই পারবি না। আমি জীবনে কষ্ট তো কম করলাম না, আর নতুন করে কি কষ্ট করব, তুই দে আমারে। কয় এই পর্যন্ত ফোলা আমার দেশের যে করে আনিয়ে দিছি, একটাও থাকতে পারি নাই। আমার বদনাম, আমি ফোলা ফানালি তাই না। তারপরে ওর খুব রিকোয়েস্ট করে আমি এই মোটর লাইনে হেলফারিতে ঢুকলাম। আচ্ছা, এই বিয়ে করার পরে। কত সালের দিকে এটা? এটা 5-এর দিকে, 4-5-এর দিকে। তারপর তো আমি ওইখানে কিছুদিন হেলফারি করার পরে, প্রায় কিছুদিন কি 3 বছরে হেলফারি করছি। 3 বছরের ভিতরে এমন একটা কষ্ট গেছে আমার তুফান, মানে আমি টিকতে আসলে খুবই কষ্ট হয়ে গেছে। আমি যত হোটেলে ছিলাম তখন খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় না, ওইখানে আমার খাওয়া দাওয়ার খুব একটা কষ্ট হতো, মানে টাকা দিত না, বেতন ছিল না। আমার ওয়াইফ চাকরি করতো, খুব একটা টানা খেসার ভেতরে জীবনটা পার করলাম। 2.5 বছর লাগে না, আমি 3 বছরে জেল খাটতে বের হইলাম। আমি এমন দিন গেছে, আমি একটা না 10 দিন 15 দিন পরে ভিতরে গোসল করছি। এরকম জিন্সের প্যান্ট পরা অবস্থায় ডিউটি করতাম, জিন্সের প্যান্ট কালি হয়ে যেত ডিউটি করতে করতে, সময় পেতাম না বাসায় যাওয়ার বা কাপড় চোপড় পাল্টাবার। আর শরীরের কন্ডিশন এতটাই খারাপ হয়ে যেত, মানে জন্ডিসের মতো হয়ে যেত। তারপর আমি মোটর লাইনটা ছাড়ি নেই, কারণ মনের ভিতরে আমার খুব একটা কষ্ট ছিল এবং জিদ ছিল যে আমি ড্রাইভার হবই। তো 3 বছরের মতো হেল্পার করার পরে আমি লাইসেন্স করলাম, ড্রাইভার হলাম। এরপরে আমি যখনই ড্রাইভারের চান্স পেলাম, আমার ওয়াইফের আমি বাড়ি পাঠিয়ে দিলাম। তো বাড়ি পাঠিয়ে দিলে আমার একদিন আমার মেয়ে বাচ্চা পেটে থাকাকালে আমি বাড়ি পাঠিয়ে দিলাম। 2 মাস বা 1 মাস এরকম বাকি আছে, এরকম অবস্থা বাড়ি পাঠিয়ে। তা আমি ডিউটি অবস্থা আমার একদিন আমার যে শেষ হয়, উনি আমাকে ফোন করে বলছে, সৌরভ তোমার মেয়ে হয়েছে। আমি জানি তোমার ছেলে হবে, এরকম নাশা ভরসা নাম টাম সব কিছু ছেলে রেখে দিয়েছি। তো আমি মনে করছি আমাকে পরীক্ষা করতেছে। ওইখানে আমার যে মোটর লাইনের যে চাকরিটা দিয়ে দিল, ও বন্ধুর মতো, ও আমাকে বলতেছে দেশের তো একটা মেয়ে জামাই বসছে আমার এলাকারই, একটা বাসা টাসা নিয়ে দেবো, ওদের অল্প নতুন হয়েছে, টাকা পয়সা কমের ভিতরে একটা বাসা নিয়ে দিতে। আমি একটা বাসা নিয়ে দিলাম। ওর জামাইরই এই ভিতরে কি কাজ করে, রঙের কাজ না কি কাজ করে। এটা কারে বাসা নিয়ে দিচ্ছেন আপনি? আমার যে মোটর লাইনে যে আমার যে বন্ধুটা আমাকে চাকরি দিয়ে দিল, ওর এলাকার আমরা যেহেতু একই ইউনিয়নের, ওর সাথে পরিচয়, আমার পরিচয় না। তো ওইটি আনছে দেশের থেকে। তা আমি ওনার ওয়াইফ সহ? ওনার ওয়াইফ না, ওর এলাকার একজনের একটা মেয়েকে নিয়ে আসছে এবং তার জামাইও নিয়ে আসছে। আচ্ছা, তো তাদেরকে আপনি বাসা নিয়ে দিলেন? হ্যাঁ, বাসা নিয়ে দিলাম। ওকে, তারপর? তো বাসাটা দিন আমি কিন্তু ছেলেটারে দেখছি, কিন্তু আমি মহিলাটারে দেখিনি, মেয়েটারে দেখিনি। তা বাসা টাসা নিয়ে দেওয়ার পরে আমি একদিন আমার মনে একটু শয়তানি উঠলো, আমি একটু গেলাম যে দেখে আসি। সে তো যাতে জামাই কাজে গেছে, তা আমি যে বদ দেখলাম, তা একটা কালো কিচকিচছে, কিন্তু গঠনটা খুব মায়াবী গঠন। তো এক পর্যায়ে এই জামাইয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেলো বিভিন্ন কারণে। তো এই মেয়েটা বিভিন্ন জনের সাথে কথা বলতে দেখতাম, এবং আমি সার্বিকভাবে হেল্প করতাম টাকা পয়সা দিয়ে, বাজার সাজার দিয়ে, খাবার দিয়ে, ঘর ভাড়া দিয়ে। এক পর্যায়ে মেয়েটাকে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে, কিন্তু আমি কোনো সময় বলতেই পারতাম না, বলিও নেই ওরে, যে ওর নাম ছিল লাকি। তো এইটা মেয়েটা আমি লাস্টে বিয়ে করি। তো দেখা যাচ্ছে কারোর সাথে কথা বললে, ওর সাথে ঘুরতে গেলে আমার খুব খারাপ লাগতো, আমার মানে খুবই খারাপ লাগতো, ঠিক আছে। ওকে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমি শরমে বলতে পারতাম না। আর যেহেতু আমার বউ মেয়ে আছে বা আমার ওয়াইফ আছে, ও জানতো আমার ওয়াইফের সাথে হাতেও রান্নাও খাইছে। আমি একদিন দাওয়াত করছিলাম ওয়াইফ আমার থাকতে, আমার ওয়াইফে যে একদম প্রথমবার মতো শেষবারের মতো পাঠাই দিচ্ছি, সবাইকে দাওয়াত করছিলাম, পরিচিত মুখ যারা আছে চট্টগ্রামে। তো
এই মেয়েটারও দাওয়াত করছিলাম, এর জামাইরও দাওয়াত করছিলাম। তো দেখছে জানে, তো আমি ওরকম কেমনে বলি বিয়ের কথা। তো এক পর্যায়ে এই মেয়েটার বোন এবং দুলোভাই চট্টগ্রামে গেল, আর জামাইরই তো খেদাই দিল। এক পর্যায়ে জামাইয়ের সাথে সারাসারি হয়ে গেল। তো ওই যে আমি যাইতাম মাঝে মাঝে কথাবার্তা বলতাম, আমার খুব ভালোবাসতো। তা আমি কোনোদিন বলিনি লাকি তোর আমার ভালো লাগে এই সেই, কিন্তু আমি সার্বিকভাবে হেল্প করতাম। তো এক পর্যায়ে ও দুলোভাইটা আমাকে একদিন বলতেছে তুই লাখির বিয়েরবি। আমি গেলাম ভাই এই মুহূর্তে কিছু তখন তো আপনি ম্যারিড, বিবাহিত? হ্যাঁ, ওই ওয়াইফ তো আমার বাড়ি পাঠানো। পরে আমি যেহেতু এতটাই ভালো লাগলো, আমি ওই সময় আমার একটা চিন্তা ধারণা ছিল কিরম যে ধরু বিয়ে করি, এত থাকবে তো না, বিয়ে করি। তা আমি দেখা যাবে এক পর্যায়ে আমি 8 বছর সংসার করছি, এবং 8 বছরের ভিতরে নাইলে মিনিমাম করে 8 বার আমার থেকে চলে গেছে। কিন্তু ও যখন চলে যেত আমার মাথাটা এলোমেল হয়ে যেত, কোনো কাজে কামে মন বসতো না, কাজে কামে এলোমেল হয়ে যেত, আর খুব খারাপ লাগতো। এরকম কয়েকবার যাওয়ার পরে কয়েকবারই এই 8 বছরের ভিতরে ও 2 বছর বিদেশও থেকে আসছিল আমার থেকে। তো বিদেশ যখন আমাকে বলছিল বিদেশ যাবে, আমি চিন্তা করলাম কি জানেন, আমি চিন্তা করলাম এখানে ও যাতে ওর ভাই বোন সবাই মিলে, ওর বোনেরা দুলোভাই মিলে যখন এই ইয়া করছে বিদেশ পাঠাইতে আছে, আমি এখানে বাধা দিলে বরংশ আমি শত্রু হব, কিন্তু ওরা বিদেশ থেকে যাবে, মাঝখানে আমি কালার হয়ে থাকবো। এটা কি আপনার মানে ফার্স্ট ওয়াইফের কথা বলতেছেন? লাস্টের সেকেন্ড যিনি? হ্যাঁ। তখন বিয়ে করছেন আপনি তাকে? হ্যাঁ, বিয়ে করছি। বিয়ে যে করছেন আপনি প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিছেন? না, অনুমতি নিই নাই। জানানো নাই? জানাইও নেই। কেন জানান নাই? জানাই নেই যে আমার ওই সময়টা মাথায় একটা কাজ ছিল যে এই মেয়েটাকে বিয়ে করতেছি, এ তো এমনি থাকবে না। তো থাকবে না, তাকে বিয়ে করলেন কেন? থাকবে না আমি ওরকম না, আমি বলছি সে যদি থাকে তাই রাখবো, আর যদি না থাকে তা তো গেল। সমস্যা নেই। তো তাহলে আমি মুখ দিয়ে বলবো না যে তাহলে তুমি আমার দুটো থেকে প্রশ্নের চলে যাও। অ্যানসারই আপনি করেন। একটা হচ্ছে থাকবে না, তার মানে ঠিক আছে প্রথম স্ত্রীর কাছে জবাব দিতে হবে না, এটা আপনি চিন্তা করছেন। আর যদি থাকে তো আপনি রাখবেন, তার মানে আপনার দিক থেকে তো আপনার 2 ধরনের প্রিপারেশনই ছিল। তো আপনি প্রথম স্ত্রীর অনুমতি নেন নাই? না, জানাইও নেই। এটা আপনি এই কারণে কি করছেন যে তার আসলে দ্বিতীয় বিয়ে, সে আপনার করুণার উপরে আছে, সুতরাং সে কোনো ধরনের কোনো স্টেপ নিতে পারবে না? না, এরকম চিন্তা ভাবনা ছিল না। পরবর্তীতে উনি আমাকে খুব এটা নিয়ে খুব একটা ঝামেলা হয়েছে, ঝগড়া হতো খুব। সেটা তো জানার পরে হয়েছে, জানার আগে আপনি তাকে জানান নাই? আপনি সাহসটা করলেন কেন? মানে ঠিক আছে আমি তো তাকে ওই অবস্থায় বিয়ে করছি, সুতরাং আমার তার একটা মেয়ে বিয়ে করার শখ আছে। মেয়েটার নাম কি ছিল দ্বিতীয় স্ত্রী? লাকি। তো লাকিও কি আপনাকে প্রথম বিয়ে করছেন? আগে তার বিয়ে ছিল? আগে তো বিয়ে ছিল, আগে বিয়ে ছিল। জামাই নিয়ে আসছিল দেশে থেকে। ওই জামাইয়ের সাথে সম্পর্ক ছিল না? জামাইয়ের সাথে সম্পর্ক ছিল না। তারপরে আপনি তাকে বিয়ে করেন। সে জানতো যে আপনার আগের স্ত্রী আছে? হ্যাঁ, ওই যে আমার ওয়াইফের তো পাক শাকও খাইছে, রান্না বান্না খাইছে, সে জানে। তারপরে হচ্ছে বিয়েটা করলো না? তারপর তো ওর মন মানসিকতা খুব ভালো ছিল। গেল যে আপনার দ্বিতীয় স্ত্রী চলে গেল দেশের বাইরে? 2 বছর থেকে চলে আসছে। তো 2 বছর থেকে আবার চলে আসছে? হ্যাঁ, 2 বছর থাকার ভিতরে 2 বছরে তো আমার কিন্তু 2টা টাকাও দেয় নাই। 2টা টাকাও দেয় না, আর আমিও কোনো সময় চাই নাই। তো আমার বিদেশে যাওয়ার আগেও কিন্তু আরো কয়েকবার আমার থেকে চলে গেছে, এবং অলরেডি সে অন্য ছেলের সাথে 2-4-6 মাস সংসারও করছে। এই 2-4 মাস সংসার করার পরও আমার কাছে কিন্তু আবার আসছে। আচ্ছা, ঠিক আছে। লাস্টে বিদেশ থেকে আসার পর আমার কাছে 6 মাস ছিল, এবং আমি ওদের বাড়িতে ঘরও করছিলাম। এটা যদিও আমার বাড়ির কাছাকাছি, কিন্তু জেলা বাগেরহাটের ভিতরে, পার্শ্ববর্তী এলাকা। আমার বাড়িতে একবারই ধারে, অন্তত 20-30 টাকা খরচ হয় আমার বাড়ি থেকে যাইতে। তো আমার কাছে 6 মাস থাকার পরে ওইটি আরেকটা ছেলের সাথে এরকম, আমি যেহেতু পেশায় একজন ড্রাইভার, আমার বাইরে থাকতেই হবে। এবং আর সবচেয়ে মজার বলতে, আমি ওই লাকি যখন আমার কাছে চট্টগ্রাম ছিল লাস্টে বিদেশ থেকে আসার পরেও, তা আমি FM রেডিওর গল্পগুলো শুনতাম রাত জেগে অনেক। তো আমাকে একদিন বলতেছে তুমি এই রাত জেগে কি শুনো, প্রায় বলতো। আমি তাহলে তুই আমারে বুধবারের দিন 9টা-10টার দিক মনে হয়ে দিবি একদিন, আজকে তো শেষ হয়ে গেলো, তোর আমি কি শুনি তোর আমি শোনাবো। তখন তোরে আমি এই FM রেডিওর এই জীবন গল্পগুলো আমি শোনাইতাম। এবং আমি যদি বাইরে থাকতাম আমি ফোন করে দিতাম, লাকি আছে কিন্তু বুধবার শুনো। তো এই কি শুনি ওকে আমি বলাইতাম, এবং ওকে আমি আমার এলাকার একজন বক্তা আছে খুব ওয়াজ করে, তো ওনার ওয়াজগুলো শোনাইতাম। ওনার জিনা সম্পর্কে খুব ভয়াবহ ওয়াজ করে, ওই ওয়াজগুলো শুনেতাম, FM রেডিওর গল্প শুনেতাম। আমি যে বাংলাদেশে যে প্রান্তেই থাকি ও ফোন করে দিতাম, লাকি আজকে কিন্তু রাতের 11টা বাজে FM রেডিওর আছে শুনো, এই গল্পগুলো আমি শুনেতাম। তারপর আমি একদিন ওকে বলতেছি যে লাকি আমার না, ও কিন্তু কয়েকবারে তো চলে গেছে, তা আমি ইচ্ছে ছিল আমি জীবনের গল্পটা আমি FM রেডিওতে বলবো। তা আমি একদিন বলছিলাম কি আমি না জীবনের গল্প বলতে চাইছিলাম FM রেডিওতে। হয়তো বলো না কেন,
আমি কিছু না, তুমি যখন চলে আসছো আর আমি তার বলে লাভ কি, গল্পটা ছিল তো তোমাকে নিয়েই, তো তুমি যখন নাই আসছো ফিরে আসছো আর গল্প বলে লাভ কি, ঠিক আছে, এরকম ওরে আমি বলতেছি। তো এরকম লাস্টে বিদেশের থেকে আসার পর 6 মাস থাকার পরে ও অন্য একটা ছেলের সাথে চলে গেল, ওদের এলাকারই। তা আমি একটা মামলা করলাম, মামলাতে আমি জিততে পারবো না, এটা আমি জানা সত্ত্বেও মামলা এই টোটাল 3 বার মামলা করছে এই ব্যাপার নিয়ে, 3 জায়গায়। লাস্টে আমার 6 মাস থাকার পরে ওই স্বামীর কাছে 4 মাস ছিল, 4 মাস থাকার পর ও আমার কাছে আবার চলে আসছে নিজের থেকে। চলে আসার পর আর সবসময় একটা জিনিস আমার কাজ করতো, প্রতিবাদটা ছিল আমার, এই নীরবতাটাই যেন আমার জন্য একটা প্রতিবাদ ছিল, যেন ও নিজের থেকে বুঝে এবং নিজের থেকে ওর সামনে সর হয়। আপনার প্রথম স্ত্রী ততদিনে কি করতেছে আপনার সাথে? আমার প্রথম স্ত্রী তো ওনার বাবার বাড়িতে ঘর দুয়ার, ওখানে থাকে, খরচ বরচ আমিই দিই। আপনার বিয়ের খবরটা জানে সে? পরে জানছে, হ্যাঁ। তখনও জানে না? তখন জানে। জানার পরে সে কি বলছে? 8 বছর যাতে সংসার করছে উনি, প্রায় বছর অনেক পরেই জানে সব। জানার পরে সে কি বলছে? জানার পরে মাঝে মধ্যে জ্ঞান ফাসাদ করতো, আসতো, বাসায় যায় মানুষজন জমাই টমাই গল্প এলোমেগলো করতো, এগুলো আমার বিরক্ত লাগতো। এই জন্য চুপে চুপে এমন জায়গায় রাখতাম, আমি জানাইতাম না যে বাসা কোথায়, আমি বলতাম যে আমি বেসালে থাকি এইভাবে করিয়া। আর যত ডিস্ট্রিক্ট ড্রাইভার বাইরে বাইরে থাকতাম, হ্যাঁ। আর আমি ওরেও খরচ দিতাম, সব খরচ বরচ দিতাম। আর 4 মাস পরে আমার পরে যখন চট্টগ্রাম আবার চলে আসলো, আমার কাছে চট্টগ্রাম 4 মাস ছিল। 4 মাস থাকার পরে এই 4 মাসের ভিতরে নামাজ রোজা করাইছি, কত সেট করাইছি, সব কিছুই কোরআন পড়ছে, শুনতাম, এই FM রেডিওর গল্পগুলো শুনাইতাম। ভালো দিব্যি ভালো মানুষ, ব্যবহার ভালো, কথা ভালো। এর ভিতর দিয়ে একটা ছেলের সাথে সম্পর্ক করে ও কিছু কাপড় চোপড় এটা সেটা দেয়, আমি জানতাম না। এক পর্যায়ে যে কোনোভাবে আমি জানতে পারার পরে আমি একটু হালকা মার দিলাম। আমার আবার রাগ উঠলে শরীরটা কাঁপে, গায়ে কোনো বল থাকে না। তো মারছি ঠিকই, কিন্তু ব্যথা হয়েছে, আমি ব্যথা হয়নি, কারণ অতিরিক্ত রাগ হয়ে গেলাম, শরীরটা কাঁপে, শরীর কোনো শক্তি থাকে না। তো আমি চিন্তা করলাম এর আমি বাড়ি পাঠাই দিই, এখান থেকে হয়তো কোনো সমস্যা, আমি থাকবো বাইরে চলে যাবে। বাড়ি পাঠাই দিলাম। বাড়ি পাঠাই দেওয়ার পরে অনেক কেনাকাটা করে বাড়ি পাঠাই দেওয়ার, বাড়ি শীত ছিল এই সময়। তা আমি প্রতিদিনই খবর রাখতাম, এবং একদিন আমাকে বলতেছে কিছু টাকা পয়সা দেবা না, তা আমি 2000 টাকা দিলাম হাত খরচের জন্য, আমি যাওয়ার সময় তো দিছি। এই তোর থেকে টাকা নিয়ে আমার বাড়িতে, আমার যেহেতু ভাই আছে একটা, ভাবি আছে একটা বাড়িতে, আর মা বাপ তো নাই, বোন তো সব যার স্বামী করে। আমার ভাবির বলে গেছে আমি যাইতেছি, আমার বাড়ি বিয়ে, আমি বিয়েতে যেতেছি, মানে ওদের বাড়ি বিয়ে, এটা বলে বার হয়ে গেছে। তো ওইটা বলে চট্টগ্রাম চলে আসছে, আমি জানি না। কিন্তু আমি জানি পরে আমার বাড়িতে ফোন দিলাম আমার বোনের কাছে, যে আপা লাকি বাড়িতে গেছে না, আসে না। আমার বাবি কাছে বাড়িতে নেই, ওদের তার বোনের কাছে বাড়ি আসে নাই, তার মানে সে চট্টগ্রাম চলে গেছে। তারপর থেকেও খুব একটা মামলাও করলাম একটা, ভিজিট থানায় চট্টগ্রাম। পুলিশ নিয়ে যাওয়ার পরে ওখানে কোর্টের কাগজপত্র দেখাইলো, আমার ডিভোর্স নামার কাগজপত্র দেখালো পুলিশে। পরে আমার আর কোনো ছিল না, আমি চলে আসলাম। তারপরে আমি আর একদিনকে বললাম লাকি, আমি মোবাইল করে অনেক অনুরোধ করতাম যে লাকি ফিরে আয়, চলে আয়, যা হবে হবে, ভুল তোর 5টা থাকলে আমার যদি 5টা বলতে তোর একটা ভুল আছে। আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করি, আমাদের অনুষ্ঠানটা একেবারে শেষের দিকে আমরা আছি। আপনি বর্তমানে কোন স্ত্রীর সঙ্গে আছেন? আমি বর্তমানে একটা, ওটা তো চলে গেছে, একটাই আছে, ওই বড় ভাবি যেটা ছিল, মানে যেটা ভাবি ছিল যাকে বিয়ে করেছিলেন সে আছে। দ্বিতীয় স্ত্রীটাকে আপনি যে বিয়ে করেছিলেন, এই বিয়েটা করাটা ভুল ছিল না ঠিক ছিল? ভুল ছিল। এরপরেও কি আপনি বিয়ে সাথে আর করছেন? না, করেন নাই। আপনি প্রথম স্ত্রীর সঙ্গে এখন কি সংসার করতেছেন নাকি করেন না? প্রথম স্ত্রীকে আপনি কি বলেন? দ্বিতীয় বিয়ে সম্পর্কে সে জিজ্ঞেস করলে আপনি কি বলেন? বুঝি নাই। মানে দ্বিতীয় বিয়ে যখন আপনি করলেন, এই যে দ্বিতীয় বিয়ে নিয়ে কি আপনার সাথে প্রথম স্ত্রীর কোনো সমস্যা হয় এখন? এখন সমস্যা হয় না। আর তার আগের বাচ্চা কাচ্চাগুলোর আপনি দেখাশোনা করেন? আপনার তো পয়সা কড়ি সমস্ত কিছু। এবং 3টা মেয়েকে বিয়ে দিয়েছেন। এবং বড় মেয়েটা ইঞ্জিনিয়ার পাস, এবং মাঝেটা মেট্রিক পাস, ছোটটা বিয়ে পাস। আপনার প্রথম স্ত্রীর মধ্যে এমন কোনো মানে গ্যাপ ছিল বা এমন কোনো বিষয় ছিল যেটা আপনার মনোপুত ছিল না, যে কারণে আপনার দ্বিতীয় বিয়েটা করা? কোনোটাই ছিল না আসলে। ওই যে আপনাকে একটা কথা বললাম যে এই মেয়েটা যদি আমার জীবন, মানুষ যদি 6 মাস পরেও যদি থাকলো, না থাকলে আজ থাকবে, না থাকলে না থাকবে, এরকম। বিয়েটাকে এত সহজভাবে নেওয়া যায়? মানে আমি জানি না, এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত অভিমত, কিন্তু আমি বলতে চাচ্ছি যে মানুষ দ্বিতীয় বিয়েতে কখন যায়? দ্বিতীয় বিয়েতে যাওয়ার কথা হচ্ছে প্রথম স্ত্রীর সঙ্গে সে সুখী না কোনো একটা বিষয় নিয়ে, এরকম কোনো বিষয় ছিল কিনা? না, ভালো লাগতো, পছন্দ হয়েছিল, পছন্দ হয়েছে, করে ফেলেছেন। আমি আপনাকে যে কথাগুলো বলবো এগুলো আপনার ধারণা আছে। লাস্ট কি বলবেন বলেন? লাস্ট ফিনিশিং এ
ওই লাকি কিন্তু সবসময় মিলে দিলে থাকবে এরকম চাইতো। যার সঙ্গে সম্পর্ক নাই তাকে নিয়ে আর কোনো কথা নাই। আমি শুধু আপনাকে আপনার গল্পের জায়গাটা হচ্ছে আপনার যে ভুলের জায়গাটা, সেটা দ্বিতীয় বিয়েটা, আপনি তাই তো বলতে চাচ্ছেন। লাস্টে বলছে না আমি লাকি ফিরে আসবে, ওই বউকে ছাড়িয়ে দিতাম। আমি প্রথম স্ত্রীকে ছেড়ে দিতে দিতাম, আপনি ছাড়েন না সেটা? না, আমি এক কথাটাই বলছি যে নুপুরিমা মানুষ বলে রক্তের সম্পর্ক, রক্তে মিশে গেছে। আমি বলি না, আমার হাড়ে মিশে গেছে। ওটাকে আমি রক্ত মিশে না, হাড়ে মিশে গেছে, যেটাকে আমি বাদ দিতে পারবো না, যাতে ওটা আমার ভাই বউ ছিল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আমি আপনাকে যতই খারাপ না, আমি আপনাকে একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে বিয়েটা একটা দায়িত্ব যেটা আপনি অনেক ভালোভাবে পালন করছেন প্রথম স্ত্রীর ক্ষেত্রে, যদি আপনার কথা সত্য হয়ে থাকে। এটা শুধুমাত্র নিজের কথা আপনি চিন্তা করেন নাই, আপনি আপনার বড় ভাইয়ের কথা চিন্তা করছেন, 3টা মেয়েকে আপনি বিয়ে দিয়েছেন, এটা একটা বিশাল কাজ। আপনার নিজের মেয়েটার বয়স কত? ক্লাস 6-এ পড়ে, প্রায় 10 থেকে 11। আপনার আয় রোজগার তো মোটামুটি ভালো? আয় রোজগার ভালো, তবে একটা জিনিস হলো, সেটা হলো আমি যে যতদিন শরীর আমার ভালো থাকবে, আমার সব ডাটসে রাজার হালে চলবে আমার ফ্যামিলি। কিন্তু সমস্যা হলো কি, আমার কোনো সেভিংস নাই। সেভিংস আপনাকে করতে হবে। দ্বিতীয়ত আমার কোনো জায়গা জমি নেই। না, এটা আপনি করবেন, সময় আছে যখন করে যাবেন। কোনোদিন আমি শুনেন, আপনি যেটা করে যাবেন এগুলো কোনো ব্যাপার না, এগুলো আপনি আজকে থেকে, যেহেতু আপনার নাই আপনি বুঝতেছেন, সো আপনি করার যোগ্যতা রাখেন। প্রথম কথা হচ্ছে এটা, আপনি যদি না বুঝতেন যে আমার নাই তাতে কি হয়েছে, তাহলেই সমস্যা। আপনার নাই আপনি বোঝেন, তার মানে একটা না একটা পথ বের হয়ে যাবে। এখন কথা হচ্ছে কি, এই যে দ্বিতীয় বিয়েটা করছেন এবং করার পর আপনি যে ভুলটা বুঝতে পারছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। গল্প এখানেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে অনেক কিছু শেখার আছে। একটা যেটা হচ্ছে যে এই রকম কাউকে, যিনি বিধবা এবং সন্তান সহ আছে, সেখানে যদি আপনার মানবিকতা কাজ করে, সেই জায়গাটা থেকে যদি আপনি তাকে বিয়ে করেন, তাহলে এই চিন্তাগুলো আপনাকে মাথায় নিয়েই করতে হবে যে এই মানুষটির কাছ থেকে, একজন যিনি বিয়ে হয়নি সেরকম একটা মানুষকে যখন আমি বিয়ে করতাম, তার চাইতে হয়তো আমি সংসার জীবনটা আমার অন্য রকমের হবে। এই মাইন্ডসেটটা যখন থাকে, তখন আলটিমেটলি আর কোনো সমস্যা হয় না, যেটা আপনার ছিল। তারপরেও আপনি যখন দ্বিতীয় বিয়েটা করলেন এবং করার পরে এটা যেহেতু আপনার প্রথম স্ত্রীর কোনো সমস্যা ছিল না, এটা একটা ভয়ঙ্কর রকমের ভুল ছিল আমি মনে করি। এবং সেই ভুল থেকে আপনি বের হয়ে আসছেন, বা আল্লাহ আপনাকে বের করে নিয়ে আসছে, যাই বলি না কেন। তবে এটা ঠিক যে সেই ভুলের বশবর্তী হয়ে আপনি প্রথম স্ত্রীর সাথে এমন কোনো কিছু করেন নাই যেটা আপনার সারা জীবনের জন্য খুব কষ্টের হতে পারত, আপনার কথা যদি আমি বিশ্বাস করে থাকি। তো আপনার এই গল্পটা থেকে অনেক কিছু শেখার আছে ডেফিনেটলি। মেজর টাইপের ভুল না, বাট ভুল হলেও এটা এক ধরনের ভুল। হ্যাঁ, এটা অবশ্যই এক ধরনের ভুল। এই ভিডিওর এরকম একটা গল্প হিস্টোরি আছে বলে আমি জানতাম না। আমি জানতাম এটা এক ধরনের মানুষকে আনন্দ দেওয়ার জন্য রচনা করা গল্প, মানুষের জীবন। এই যে আপনার নিজের জীবন দিয়ে তুলনা করেন, আমি কিন্তু বুঝতাম তখন, আমার বিশ্বাসটা কোথায় আসলাম, আমার তো লেখাপড়া নাই, আমি বলছি প্রথমে। সো আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি অনেক পুরনো শ্রোতা আমার। আজকে আপনার হয়তো স্বপ্ন ছিল আজকে এই স্টুডিওতে আসবেন, এরকম গল্প বলবেন, সেটাও বলা হলো। শ্রোতারা শুনবে, ইউটিউবে যাবে, রেডিওতে যাবে। তবে প্রত্যেকটা মানুষের জীবন থেকেই কিছু না কিছু শেখার আছে। আমি জানি হয়তো আপনার মতো আরও একজন শুনে দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করতেছে, সে হয়তো জায়গাটা থেকে সরে আসবে। সো ডেফিনেটলি আমরা কোনো মানুষকে ছোট করতে চাই না, তবে আমার মনে হয় বিয়েটার সবচাইতে বড় কথা হচ্ছে ইমোশন, ভালো লাগে, সেটার চাইতেও বড় জিনিসটা হচ্ছে দায়িত্ব। এটা বহুবার আমি আমার অনুষ্ঠানে বলেছি। বিয়ে আসলে মাথায় রাখা উচিত যে আমি দায়িত্ববোধটা ক্যারি করতে পারবো কি না, সেটা মাথায় রেখেই তারপরে করা উচিত। এবং ইমোশন, ফিলিংসটাকে প্রাধান্য দিয়ে অবশ্যই বিয়ে করা উচিত নয়, যদি সেখানে দায়িত্বের জায়গাটিতে আপনার কোনো কনফিউশন থাকে। অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।